প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আজকের আমরা তোমাদের বিগত যে চ্যাপ্টার আমরা আলোচনা করেছিলাম বিগত দিনে, ওটা মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে ভালো করেই। এখন আমরা আজকের নতুন অধ্যায়ে আমরা আলোচনা শুরু করব। সেখানে আমরা বোর্ডে দেখো ই গভর্নেন্স ও সুশাসন। আজকের অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ই গভর্নেন্স কি এবং সুশাসনের সাথে এর সম্পর্ক কি এই বিষয়টির উপর আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা ই গভর্নেন্স বিষয়টি আসলে মূলত এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে বা কি বোঝাতে চাওয়া হচ্ছে এটা আমরা চলো একটু দেখে নেই। তো এই শব্দটার ভিতরেই একটা ই গভর্নেন্স, মূলত ইলেকট্রনিক গভর্নেন্স, এর সংক্ষিপ্ত রূপ হলো ই গভর্নেন্স। ইলেকট্রনিক শব্দটি এর প্রথম ইলেকট্রনিকের আমরা ইটাকে নেওয়া হয়েছে এখানে, আর গভর্নেন্স রয়ে গেছে, মানে ইলেকট্রনিক গভর্নেন্স। আমরা এটাকে শাব্দিক যদি অর্থ দিকে আমরা আলোকপাত করি, আমরা ধীরে ধীরে গভীরের দিকে আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। তো সহজ সরল ভাবে আমরা ইলেকট্রনিক গভর্নেন্স, ইলেকট্রনিকের অধ্যক্ষর ই, এটা হলো ই, আর পরবর্তীতে গভর্নেন্স। আমরা বিগত অনেক ক্লাসের মাধ্যমেই আমরা জেনেছি গভর্নেন্স মানে শাসন বা সরকার, শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা বা সরকার, শাসন পদ্ধতি ইত্যাদিকে আমরা বুঝে থাকি। এই শব্দটির সাথে আমরা পূর্ব থেকেই পরিচিত। এখন যেটি আমাদের আর সুশাসন সম্পর্কে আমরা আগে থেকেই পরিচিত আছি। আর ইলেকট্রনিক শব্দটি আমাদের কাছে হয়তো পাঠদান হিসেবে নতুন, কিন্তু হয়তো তোমরা ইতিপূর্বে এ সম্পর্কে অনেকেই ভালো ধারণা আছে। তারপর আমরা দেখে নেব ইলেকট্রনিক গভর্নেন্স মূলত আসলে ব্যাপারটি দ্বারা মূলত কি বোঝাতে চাওয়া হচ্ছে। আমরা একটু শুরুর দিকে যখন আমরা সুশাসন পড়েছিলাম তখনই আমরা এই ই গভর্নেন্স কথাটিকে আলোচনা করেছি, হয়তো তোমাদের মনে আছে। তো আজকের ইলেকট্রনিক্স গভর্নেন্সকে অন্য নামেও ডাকা হয়, সেটা হলো ডিজিটাল গভর্নেন্স, এটা আমরা ডেকে থাকি। তো বিষয়টি মূল হলো আধুনিক বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলি, তোমরা জানো যে আধুনিক যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন যে কার্যগুলি ব্যক্তিগত থেকে শুরু করে একটা সরকার পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যে কার্যগুলিগুলি আমরা সম্পাদন করি, এর অনেক কার্যগুলি কঠিন থেকে কঠিনতর কার্যগুলিকে একেবারে সহজ এবং সহজলভ্য, অল্প সময়ের ভিতরে কম খরচে দ্রুততার সাথে ইলেকট্রনিক যন্ত্রপাতি বা আমরা যদি সহজ কথায় বলি ইমেইল বা আধুনিক যে তথ্য প্রযুক্তি যেগুলো আছে, কম্পিউটার, এখন মোবাইলেই অনেক কিছু আমরা করে থাকি, এর মাধ্যমে যে কার্যগুলিগুলো আমরা সম্পাদন করে থাকি সবগুলিকে আমরা একত্রে ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ইলেকট্রনিক ডিভাইস বলতে পারি। সরকার পরিচালনার মূল ভিত্তি হবে ইলেকট্রনিক যন্ত্রপাতি বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে সরকার পরিচালিত হবে, মূল কথায় আমরা সেই সরকারকেই আমরা ইলেকট্রনিক গভর্নেন্স বলতে পারি। অনেক আগে একটা উদাহরণ দিলেই সংজ্ঞাটা অনেক ভালো করে বুঝে আসবে। অনেক আগে সরকারের একটা চিঠি বা একটা প্রজ্ঞাপন বা একটি সরকারি আদেশ যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে পৌঁছাবার জন্য ডাকযোগে পাঠানো হতো। দেখা গেল 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 4 মাস, 6 মাস পরে ব্যক্তির কাছে ওই চিঠি পুষত। আগে দেখা গেল ভাইবা যখন মানুষ দিতে যেত, ভাইবার একটা চিঠি তার কাছে আস্তে আস্তে ভাইবার ডেট শেষ হয়ে যেত। এখন কি করা হচ্ছে, একই জিনিস, একই বিষয়টিকে আমরা ইমেইলের মাধ্যমে
বা ব্যক্তিগতভাবে তোমরা দেখবে যে মোবাইলে অনেক এসএমএস এখন আমাদের কাছে আসতেছে, সরকারি এসএমএস, ব্যক্তিগতভাবে এসএমএস। এই এসএমএস এর মাধ্যমে আমরা অল্প সময়ের ভিতরেই 2-1 সেকেন্ডের ভিতরেই সরকারের বা কোনো প্রতিষ্ঠানের বড় বড় সিদ্ধান্তগুলিকে আমরা অনায়াসেই অল্প সময় অল্প খরচের ভিতরে পেতে যাচ্ছি। এই যে একটা ব্যবস্থাপনা, এটাই মূলত ই গভর্নেন্স। সরকার যখন তার মূল কার্যবলী, প্রধান কার্যবলীকে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে, ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যখন সরকার তার কার্যবলীগুলোকে পরিচালনা করবেন, তখন ওই সরকার ব্যবস্থাকে আমরা ই গভর্নেন্স বলব। তো একেবারে সহজ ব্যাপার, ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন আমরা কি বলতে পারি, একটা সহজ ব্যাপার যে কম্পিউটারের মাধ্যমে আমরা এখন অনেক কাজবাজ, ব্যক্তিগত বিষয়টিকে আমরা আগে বোঝার চেষ্টা করি। যেমন আমরা ছোটবেলায়, অনেক আগে আমাদের সমাজে মানুষ যোগাযোগের জন্য চিঠি লিখতো, ব্যক্তিগতভাবে যোগাযোগের জন্য চিঠি লিখতো, আবার সেই চিঠি রিপ্লাই তো একটা চিঠি আসতো। আমরা এখন কি করি, মোবাইলে বলি যে আপনার অমুক দিন অমুক স্থানে থাকবেন, আপনার দাওয়াত। অথবা আমরা মোবাইল কথা বলার যখন সুযোগ না থাকে আমরা এসএমএস করি। আবার অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে আমরা মেসেঞ্জারে পাঠাই, ইমোতে পাঠাই, ভাইবারে পাঠাই, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, একটি ছোট মোবাইলের মাধ্যমে অ্যান্ড্রয়েড আমরা ওই সেটের মাধ্যমে আমরা সারা বিশ্বের সাথে মুহূর্তের ভিতরে আমরা যোগাযোগ রক্ষা করতে পারতেছি। যেখানে বিদেশে বসে আমরা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারতেছি। এই সবগুলোই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বা ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে এগুলো আমরা করছি। মূলত ইন্টারনেট সেবার মাধ্যমেই এগুলো আমরা সম্পাদন করে থাকি ব্যক্তিগত পর্যায়ে। এই কার্যগুলিকেই যখন সরকার কি করে, সরকার মূলত জনগণের সেবা করে। আধুনিক যুগ, জনকল্যাণের যুগ, প্রতিটি সরকার কম বেশি জনকল্যাণের জন্য কাজ করে থাকে। হয়তো প্রকাশভঙ্গিটা ভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু মুখ্য উদ্দেশ্য জনসেবা। তো আধুনিক যুগে সরকার যখন জনসেবামূলক কার্যাবলীকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, আবার জনগণের চাহিদাগুলোকে সরকার গ্রহণ করার জন্য যখন আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে সম্পাদন করে এবং এর উপরই মূলত নির্ভর করে, তখনই আমরা সেই সরকারকে ইলেকট্রনিক সরকার বা ই গভর্নেন্স বলতে পারি। আর যে সরকার আগের পুরনো পদ্ধতি, মানে যখন আধুনিক যুগে ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার না করেও পুরনো পদ্ধতির উপরে ব্যবহার করতেছে, সেটাকে আমরা ই গভর্নেন্স বলতে পারি না। এখন দেখো তোমাদের কি হচ্ছে, আমরা ইউনিয়ন তথ্য কেন্দ্র, ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র আছে, সেখানে বসে আমরা সরকারের কি কি সিদ্ধান্ত, কি কি সেবা আমাদের জন্য রয়েছে, সেগুলো আমরা অল্প সময়ের ভিতরে আমরা জানতে পারি। সরকার এখন লকডাউন চলতেছে, করোনাকারী মহামারীর জন্য বিভিন্ন প্রকারের লকডাউন, সারা দেশে লকডাউন চলে, মাঝে মাঝে অঞ্চল বিশেষ রোগের প্রাধান্যের কারণে লকডাউন দিয়ে থাকেন প্রশাসন। তখন প্রশাসন প্রত্যেকটি ব্যক্তির কাছে কাছে যে বলে না যে আগামী দিন লকডাউন শুরু হবে, সরকার কি করে, ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, মূলত প্রিন্ট মিডিয়া না, মূলত ইলেকট্রনিক যে মিডিয়াগুলো আছে, মোবাইল, টেলিফোন, ইন্টারনেট বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সরকার আমাদের কাছে অল্প সময়ের ভিতরেই 2-1 সেকেন্ডের ভিতরে দেখবা যে পুরো সরকারের আদেশ নিষেধগুলি জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। এজন্য এই যে পদ্ধতিটি সরকার পরিচালনা করার, এই পদ্ধতিটিকে মূলত আমরা ই গভর্নেন্স বলতে পারি। মুদ্রা কথা হলো, যখন সরকারি কাজকর্ম আধুনিক যন্ত্রপাতির মাধ্যমেই মূলত পরিচালিত হবে, সরকারের কাজকর্ম যখন প্রতিটি পদক্ষেপ যখন আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার নির্ভর হবে, তখন আমরা সেই সরকারকে ই গভর্নেন্স বা ডিজিটাল গভর্নেন্স আমরা বলতে পারি। তো ইলেকট্রনিক গভর্নেন্স মানে সরকার বিদ্যুৎ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না। ইলেকট্রনিক বলতে আমরা বুঝি বৈদ্যুতিক সরকার, তার মানে ব্যাপারটা কিন্তু আদৌ এরকম নয়। সরাসরি অর্থ করলে এখানে হবে না, বৈদ্যুতিক সরকার ব্যাপারটা এরকম না। মানে আধুনিক প্রযুক্তি নির্ভর সরকার,
আমরা ই গভর্নেন্স বলতে মূলত আমরা রাষ্ট্রবিজ্ঞানের বা পৌরনীতি ও সুশাসনের ভাষায় আমরা আক্ষরিক অর্থ করলে হবে না, এটাকে আমরা শালীন ভাষায়, বইয়ের ভাষায় আধুনিক প্রযুক্তি নির্ভর সরকার এই নামে আমরা অভিহিত করব। মূল কথা হলো যে সরকার ব্যবস্থার প্রতিটি কার্যাবলী জনসেবামূলক হোক, শাসনমূলক হোক, সেবামূলক হোক, প্রতিটি কার্যাবলী যখন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয় বা পরিচালিত হয়, সেই সরকার ব্যবস্থাকে আমরা ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্স, সংক্ষেপে আমরা ই গভর্নেন্স বলতে পারি। এখন ই গভর্নেন্সের মাধ্যমে আমরা উদ্দেশ্যগুলি মূলত কি, এটা আমাদের আজকের আমরা আলোচনা করব। ই গভর্নেন্সের উদ্দেশ্য। আমরা যদি আজকের কোনো প্রতিষ্ঠান বা বিশেষ করে সরকার, যখন সরকার উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজ করে না, তো ইলেকট্রনিক গভর্ন সরকার পরিচালনার ক্ষেত্রে সরকারের কি কি উদ্দেশ্য মূলত থাকে, এইটাকে আমরা কেন ব্যবহার করব, পুরনো পদ্ধতিকে বাদ দিয়ে আধুনিক যন্ত্রপাতি আমরা কেন ব্যবহার করব, সরকার পরিচালনার ক্ষেত্রে কেন ব্যবহার করব, এটার উদ্দেশ্য বা গুরুত্বটা কি। তো মূলত হলো এক নম্বরে যদি আমরা ধরি স্বচ্ছতা আনয়ন। স্বচ্ছতা আনয়ন আমরা উদ্দেশ্যের ভিতরে আমরা প্রথম নম্বরে আমরা নিয়ে আসি, প্রতিটি গুরুত্বপূর্ণ, তারপরে এর ভিতর থেকেও মূলত আমরা স্বচ্ছতা। দ্বিতীয় নম্বরে আমরা প্রথমে আমরা স্বচ্ছতা বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে নেই যে স্বচ্ছতা ইলেকট্রনিক গভর্নেন্সের মাধ্যমে কিভাবে স্বচ্ছতা আনয়ন করা যায়, আর এটির মাধ্যমে এটি না হলে কিভাবে স্বচ্ছতা বিঘ্নিত হয়, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব আজকে। একটি সরকারের একটি আমরা যদি ব্যক্তিগতভাবে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যে আমি মনে করো আমি একজনের কাছে একটা চিঠি লিখলাম, তাকে একটা বিষয় সংবাদ পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি একটা চিঠি লিখলাম পুরনো পদ্ধতিতে। চিঠিটি পথিমধ্যে হারায় গেল বা ঝড়ে বৃষ্টিতে ভিজে গেল, অথবা ওই ব্যক্তি পেয়েও বলল আমি চিঠিটি পাইনি, চিঠিটি আমি পাইনি, বা ওই চিঠি আমি যদি গোপন করে ফেলি আর কেউ খুঁজেও পেত না, এখনো পাবে না। আমি যখনই SMS এর মাধ্যমে বা মেসেঞ্জার বা ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ব্যবহারের মাধ্যমে আমি যখন SMS করব তাকে, আমি ডিলিট করে ফেল, তোমরা সবাই জানো আমি ডিলিট করে ফেললেও সে ডিলিট করবে না। তখন এখানে আমি অস্বীকার করলেও, যে প্রেরণ করে সে অস্বীকার করলেও তা মানে অস্বীকার করেও সে এড়াতে পারবে না, কারণ ডকুমেন্টস সেখানে থেকেই যাবে। ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ডকুমেন্টসগুলি অতি সহজেই পাওয়া যাবে, এবং যে কোনো তথ্য দিল কি দিল না, যে কোনো তথ্য কি লেখা হয়েছে কি লেখা হয়নি, কতটুকু ওখানে কার্যকারিতা ছিল ইত্যাদি ইত্যাদি সামগ্রিক বিষয়টি ওখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে যা প্রেরণ করা হয়েছে হুবহু তাই ওখানে থাকে। কলমে লিখলে দেখা গেল ইরেজার দ্বারা মুছে ফেলা হতে পারে, বা ফ্লুইড দেওয়া যেতে পারে, বা একটি লাইন আমি কেটে দিলাম, আমি লিখলাম না, আর একজনের মাধ্যমে লিখে বলে এটা আমার হাতের লেখা নয়, ইত্যাদি ইত্যাদি। যখনই আমি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করব, ন্যূনতম আমি যেটুকু পাঠিয়েছি অতটুকু একটা ডকুমেন্টস ডিভাইসের মাধ্যমে থেকে যাবে, যেখান থেকে প্রেরণ করবে মূল কেন্দ্রে, মূল যে কেন্দ্রগুলি সরকারের যে মূল সার্ভার, সেখানে প্রতিটি ডকুমেন্ট সেখানে জমা থাকে। সরকার ইচ্ছা করলেই যে একটা লোক একটা মানুষের সাথে মোবাইলে কি কি সমস্ত কথাবার্তা বলে, দেখবে যে বড় বড় আসামি যারা ধরে, পুলিশ যখন বড় বড় আসামি ধরে, দেখবা যে মোবাইল ট্র্যাকিং বলি আমরা, প্রশাসন তাকে, পুলিশ প্রশাসন তাকে মোবাইল ট্র্যাকিং বলে, যে মোবাইল বন্ধ করা আছে কিন্তু সে কোথায় আছে, মোবাইলের মাধ্যমে, যন্ত্রের আধুনিক ডিভাইসের মাধ্যমে অপরাধী কোথায় আছে এটি খুব অল্প সময়ের ভিতরেই তাকে নির্দিষ্টকরণ করা যায়। এবং এমনকি
যে কথাগুলি মোবাইলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হয়ে থাকে, সে কথাগুলির একটা ডকুমেন্ট, একটা প্রমাণ সুস্পষ্টভাবে থেকে যায়। সরকার ইচ্ছে করলে ডকুমেন্টগুলো যে কোনো সময় সংগ্রহ করতে পারে। এখানে যে কোনো অফিস বা সরকারের কোনো মন্ত্রণালয় অথবা যে কোনো বিভাগ বা যে কোনো অফিস থেকে যে আদেশ নিষেধগুলি সরকারের দেওয়া হবে, সেখানে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যথেষ্ট স্বচ্ছতা আনয়ন করা সম্ভব হয়েছে। স্বচ্ছতা যেমন কোনো বিভাগ আগেই কি কি সেবা দেওয়া হবে এগুলো অনলাইনে ওই ওয়েবসাইটে দেওয়া থাকে। যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো মন্ত্রণালয়, সরকারের যে কোনো কার্যগুলির অফিসিয়াল ঠিকানা একটা ওয়েবসাইট থাকে। ওয়েবসাইটের ভিতরে ওখানে ঢুকলে আমরা দেখতে পাবো এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, কার্যগুলি কি, কয়জন সদস্য রয়েছে, এমনকি একান্ত গোপনীয় কিছু বিষয় ছাড়া জনসেবামূলক যেগুলি আছে প্রতিটি ডকুমেন্ট সেখানে আমরা ইচ্ছা করলেই দেখতে পারি। কত টাকা বাজেট হয়েছে, কত টাকা খরচ হয়েছে, ইত্যাদি ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে সার্বিক একটা বিষয়ের ধারণা আমরা অনেক সময় ঘরে বসে আমরা পেতে পারি। শুধু তাই নয়, ব্যক্তি যেমন ইউনিয়ন স্বচ্ছতা কিভাবে আনয়ন করা গেল, ইউনিয়ন পরিষদে যে ভিজিডি কার্ড বা বিধবা ভাতা বা অন্যান্য পঙ্গু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি সরকারের জনসেবামূলক যে কার্যক্রমগুলি, ওগুলি আগে কাগজে কলমে একটা ফাইল আকারে রাখা হতো, এখনো আছে, কিন্তু মাঝে মাঝে আমরা শুনতে পাই বা এখনো পাই যে ফাইল হারিয়ে গেছে। তখন আমরা করি কি, কম্পিউটারের মাধ্যমে একটা কপি ওখানে, একটা সফট কপি ওখানে জমা রাখা হয়, একটা লিস্ট ওখানে রাখা হয়, কাকে কি পরিমাণ দেওয়া হয়েছে, দেওয়া হয়নি, প্রতিটি সেবার মান, কতটুকু সেবা গ্রহণ করবে, কে 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 সেবা গ্রহণ করতেছে, কে গ্রহীতা কখন নিছে, একটা বিস্তারিত বর্ণনা ওখানে থেকে যায়। যার কারণে আগের তুলনায় অনেক অংশেই দুর্নীতি কমে গেছে। আবার দেখো, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সিসি ক্যামেরা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন সরকারি গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলি, সেখানে আমরা এই যে গোপন বা সিসি ক্যামেরার মাধ্যমে প্রতি মানুষের কার্যকলাপকে অনেকাংশে ইচ্ছা করলেই পর্যবেক্ষণ করা হচ্ছে। এটাও একটি ই গভর্নেন্সের একটি মাধ্যম। মূলত সেবামূলক কার্যক্রম যেগুলি সরকারের, এগুলি দ্রুততার সাথে আমরা ই গভর্নেন্সের মাধ্যমেই করতে পারি। স্বচ্ছতা, মূলত স্বচ্ছতাটা সবচেয়ে বড় জরুরি ছিল। দ্বিতীয় নম্বরে আমরা যদি গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হলো সময়ের যেটা ব্যবধান, একে কমিয়ে আনা। অল্প সময়ের ভিতরে অনেকগুলি সেবা এবং দ্রুততার সাথে কার্যক্রম পরিচালনা। দ্রুততম সময়। আমরা পূর্বে কি হতো, যখন এই ডিভাইসগুলি আমরা মনে করি ডিভাইসগুলি নেই, কোনো সরকারি বেসরকারি কোনো চ্যানেল নেই, মোবাইল নেই, টেলিফোন টেলিগ্রাফ কিছুই নেই। বর্তমানে ডিভাইসগুলির মাধ্যমে আমরা সরকারের খবর জানতে পারি, এগুলি মনে করি নেই। তখন কি হবে, আবহাওয়ার একটা যে পূর্বাভাস, কদিন আগে আমাদের যে ঝড় গেল, ইয়াস অনেকে অনেক নামে ডেকে থাকে, তো যদিও আমাদের দেশে আসেনি, তারপর আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপডেট বা সর্বশেষ সংবাদটি আমরা জানতে সক্ষম হয়েছি। এটি যদি আমরা ইলেকট্রনিক ডিভাইস না থাকতো, তখন কি হতো, সাগরের পাড়ে একজন যেত, সেখান থেকে সে খবর আবার সে চলে এসে পৌঁছাতো, দেখা গেল যে পৌঁছতেই ঝড় শেষ, ওখানে পৌঁছাতেই ঝড় শেষ, মানুষজন মরে সব সাফ হয়ে গেল, ফসলের ব্যাপক ক্ষতি হলো। যেতেই লাগবে 2 দিন, 2 দিনের ভিতরে ঝড় শেষ, আবার আস্তে ফিরতে মানে ঝড়ের পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ সব শেষ হয়ে যাবে। এখন আমরা কি করতেছি, মুহূর্তের ভিতরে জনগণকে সরকার আবহাওয়া ব্রডকাস্টিং এর মাধ্যমে, পূর্বাভাসের মাধ্যমে, এমনকি ঝড় কবে আসবে, কোন সময়ে, কতটুকু গতিতে, কতটুকু অঞ্চল নিয়ে এটি প্রসারিত হচ্ছে, কত ঘন্টায় কত কিলোমিটার, সমস্ত কিছু পূর্বাভাস আমরা ই গভর্নেন্স বা ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে সরকার জনগণের কাছে পৌঁছে দিচ্ছে, এবং দ্রুততম সময়ের মধ্যে, যেটা আমরা কল্পনাই করতে পারি না। একেবারে লাইভ সরকার বা বিভিন্ন চ্যানেলগুলি দেখবে যে লাইভ দেখাচ্ছে, একেবারে সমুদ্রের পাড়ে গিয়ে, এমনকি ভূ উপগ্রহের মাধ্যমে আমরা একেবারে গভীর সমুদ্রে যে
নিম্নচাপ সৃষ্টি হয় তারও একটি ছবি আমাদেরকে দেখাবার চেষ্টা করা হয় দ্রুততম সময়ের মধ্যে। যদি আমাদের ইলেকট্রনিক্স গভর্নেন্সগুলো না থাকতো, ডিভাইসগুলি বা যন্ত্রপাতিগুলি না থাকতো বা না ব্যবহার করতাম, বা সরকার যদি এগুলি ব্যবহার না করতো, স্বচ্ছতা আনয়ন করা সম্ভব হতো না এতটুকু। যদি আমরা শতভাগ স্বচ্ছতা এখনো আনয়ন করতে পারেনি কিছু কারণ মানুষ চলমান প্রক্রিয়াটি একদিন হয়ে যাবে, আর দ্রুততম সময়ের মধ্যে আমরা এটি করতে সক্ষম হচ্ছি। যে বিশ্বের যে সমস্ত উন্নত প্রযুক্তির দেশগুলি তারা আরো দ্রুততম সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে পারছে, এবং জনগণের যে মেসেজটুকু, জনগণের পক্ষ থেকে যে একটা সরকারের প্রতি একটা আবেদন নিবেদন, এটিও দ্রুততম সময়ের মধ্যে আমরা করতে সক্ষম হচ্ছি। মনে করো যে এখানে রাস্তায় তোমার আসার পথে যে কোনো একটা জায়গায় একটা বড় রকমের দুর্নীতি হচ্ছে, বা দুর্নীতিপরায়ণ কিছু লোক ছিনতাই করছে। তো আমরা ওখান থেকে থানায় খবর দেব, প্রশাসনকে খবর দেব, দেখা গেল 5 কিলোমিটার দূরে। ওখান থেকে যদি দ্রুততম গাড়িতেও আসা হয়, দেখা গেল 5 কিলোমিটার থেকে আসতে মিনিমাম 5 ঘন্টা বা আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। আসতে আসতে সন্ত্রাসীরা বা খারাপ লোকজন তাদের দ্রব্যসিন্ধু কার্যমূলক শেষ করে ওখান থেকে চলে যাবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে 999-এ ফোন দিয়ে পুলিশ প্রশাসনকে জানাতে পারি সেকেন্ডের ভিতরে, এবং পুলিশও দ্রুততম সময়ের ভিতরে তারা অ্যাকশনে যেতে পারে। তো এই যে আমরা ই-গভর্নেন্সের এই সিস্টেম যদি সরকার চালু না করতো, যে 999, এখন কোভিড রোগীর জন্য 33333-তে আমরা ফোন দিয়ে সরকারের যে কোনো হসপিটালে বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং দ্রুততম সময়ের মধ্যে সেবা নিতে আগ্রহী হচ্ছি। এই যে এখন টিকা দিচ্ছে, করোনা যে টিকা দিচ্ছে, এখানে কে কবে টিকা দিতে আসবে, কখন নিবন্ধন করছে, স্বচ্ছতা, এবং কেউ একজন গিয়েই বলবে যে আমি টিকা দেন, আমি আবেদন করে ফেলছি, তখন তাকে চেক আপ করা হবে যে তাকে অনলাইনে এর মাধ্যমে সেটা করেছি কিনা। তোমরা তো পরীক্ষা দিয়েছো, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন এখন সব অনলাইনে। স্বচ্ছতা, যে ইচ্ছা করলে কোনো প্রতিষ্ঠান বলতে পারবে না যে আপনার কাগজ হারিয়ে ফেলেছি, তো আপনি আবার করেন, আবার ডাবল টাকা দেন, সুযোগ নেই। তো তোমার একটা কপি এবং ডকুমেন্টস ওখানে থেকে যায়। আমরা এই দুটি বিষয় মূলত আজকে আলোচনা করলাম। পরবর্তী সময়ে আমরা আরো যে কি কি সুবিধা ই-গভর্নেন্সের মাধ্যমে পেয়ে থাকি এবং ই-গভর্নেন্সের সাথে সুশাসনের কি সম্পর্ক, এটি আমরা পরবর্তী শ্রেণীতে পরবর্তী আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তো মূলত আজকের আমরা যে বিষয়টি জানার চেষ্টা করলাম তা হচ্ছে ই-গভর্নেন্স কাকে বলে এবং ই-গভর্নেন্সের উদ্দেশ্যগুলি কি কি। তো মূলত দুটি বিষয় আমরা আলোচনা করলাম, বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।